প্রথম প্রথম যখন এ পাড়ায় এসেছিলুম তখনকার সোনাগাছি আর এখনকার সোনাগাছির মধ্যে বিস্তর তফাৎ বাপু। যে 1 বছর ফ্লায়ার ছিলুম সেই বছরে তো ওই ভাগ বাটোয়ারার ঝক্কি ছাড়া আর তেমন কিছু সামলাতে হয়নি কো। কিন্তু যখন থেকে সোনাগাছিতে এসে পাকাপাকি ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করলুম তখনই বুঝলুম আসল ঝক্কি ঝামেলা কাকে বলে। যদিও আমাকে বরাবরই শুনতে হয়েছে এসব ঝক্কি আগের তুলনায় ঢের ঢের কম। আগে নাকি এখানে দালাল, ফোড়ে, আরকাটি, পুলিশ, মাসিদের অত্যাচার ব্যাপক ছিল। 25-30 বছর আগে এখানকার মেয়েদের শাড়ি ছাড়া অন্য কিছু পরতেই দিত না। দিনের বেলায় মাথায় ঘোমটা না দিয়ে রাস্তায় মেয়েরা বেরোতে পারতো না। টালিগঞ্জের মেয়েরা পায়ে চটিও দিতে পারতো না। দালাল আর মাস্তানদের মোটা বখরা তো দিতে হতোই, আবার নতুন মেয়ে এলেই বিন পয়সায় ফুর্তি লুটতো। না হলেই বোতল ছোড়া, খুর, চাকু এসব চলতো। ও পুলিশও কম কিছু ছিল না। সন্ধেবেলা রেড করে কাস্টমার নিয়ে চলে যেত, আবার রাত 11টার পর এসে লুঙ্গি পরে শুতে চাইতো। রাজি না হলেই কেস দিয়ে তুলে নিয়ে যাওয়ার ভয় দেখাতো। তার উপর তো ছিল যৌন রোগের ছড়াছড়ি, গনোরিয়া, সিফিলিস, জেনিটাল হারপিস, এইডস, ক্লেমিডিয়া, স্যানক্রয়েড, জিকা ভাইরাস, কি হতো না আমাদের এখানকার মেয়েদের। কত মেয়েরা, দালালরা, কাস্টমাররা এইসব রোগের কবলে পড়ে মরে গেছে তার ইয়ত্তাই নেই। তারপরেই তো ডাক্তার জানা এসে মেয়েদের বুঝিয়েছিল সংগঠন করতে হবে। সে তো অনেক হাঙ্গামা করে অনেক হুজ্জতি পেরিয়ে তবে আমাদের এই সংগঠন হয়েছে। না, সংগঠন হওয়ার পর বাপু ওই আগের অত্যাচারের ভার অনেক কমে গেছে। মেয়েরা এখন আগের চেয়ে অনেক স্বাধীনভাবে ব্যবসা করে। আর আমি তো যখন এখানে এসেছি তখন সংগঠন অনেক উন্নতি করে দিয়েছে এ পাড়ার। কিন্তু তারপরেও আমাকে বেশ কিছু ঝক্কি পোহাতে হয়েছে বই কি। তবে এ ঝক্কি বোধহয় সব নতুন কাজের জায়গাতেই সবাইকে পোহাতে হয়। আসলে যখন এখানে এসে থাকতে শুরু করি তখন তোমার কাঁচা বয়স, দেখতে মার কাট রূপসী না হলেও চিরকালই আলগা একটা চটক ছিল আমার চেহারাতে। সবচেয়ে বড় কথা, যতই বিপদ যাক না কেন শরীর আমার কখনো ভাঙেনি, মুখে কখনো টানও পড়েনি। বরং বলতে নেই, 2 বাচ্চার মা হয়েছিলুম বলেই বোধহয় গতরটাও বেশ জাঁকালোই ছিল। মানে সোনাগাছির বাজারে যেমনটা হলে ভালো দর পাওয়া যায় আর কি, আমি একদম তার সঙ্গে পুরো খাপে খাপ ছিলুম। তাই শুরুর দিকে কাস্টমার পেতে আমার কোনো অসুবিধা হয়নি কো। কিন্তু এটাই হয়েছিল আমার কাল। আশেপাশের পুরনো মেয়েরা আমার এই রমরমাটা ভালো চোখে নিতে পারছিল না। ওরা যখন সারা রাতে একটা কাস্টমার জোটাতেই হিমশিম খেত, আমি সেখানে প্রতি রাতে 2 থেকে 3টে করে কাস্টমার অ্যাটেন্ড করতুম। আর আমার তখন বেশি বেশি টাকার দরকারও ছিল, তাই খুব খাটতুম। আর এটাই হলো ওদের চক্ষুশূল। হিংসে জলিকুটি হয়ে কিভাবে যেন ওরা দালালদের আর বাড়িওলিকে পটিয়ে মাস 3 মধ্যেই আমার কাস্টমার কমিয়ে দিল। যখনই রাস্তায় দাঁড়াতুম, হয় দালাল এসে গাজোয়ারি দেখিয়ে হুমকি টুমকি দিয়ে তোলা তুলে নিয়ে যেত, কিংবা আজে বাজে কথা বলে কাস্টমারকে ভাঙচি দিয়ে কাটিয়ে দিত। নয়তো কাস্টমার নিয়ে ঘরে ঢুকলেই বাড়িওলি বুড়ি এ তোল বেতোল কথা বলতে ডেকে পাঠাতো, নইলে নিজেই নানা নচিলায় ঘরে ঢুকে পড়ে পায়ে পা দিয়ে ঝগড়া করা শুরু করে দিত। ব্যাস, কাস্টমারও ভাগল বা। একটু সুখের সময় কাটাতে এসে এত হাঙ্গামা কে সহ্য করবে ভাই? আর যদি বা কাস্টমার পেতুম, তারা তেমন টাকা দিতে পারতো না। ফলে যা টাকা পেতুম তাতেই রাজি হতে হতো। আমি পড়লুম মহা ফ্যাসাদে। একে তখন মার চিকিৎসার জন্য প্রচুর টাকার দরকার, আর আমার রাতগুলো কাটছে ফ্যাকাশে কোনো রকমের টেনে টুনে। এদিকে তখন ব্যবসাতে নতুন, সবাইকে ভয় করে চলতুম, পাছে এ জায়গাটাও না চলে যায়। তাই ভীষণ সামলে শুনলে সবার মর্জি মেনে চলতুম। তখনই আলাপ হলো বিলকিস দিদির সঙ্গে। বিলকিস দিদির কাছে প্রত্যেক দিন সকালে নাচ শিখতে যেতুম। তখনই বিলকিস দিদি বললে, দেখ মালতী, সংগঠনকে একথা জানাতে পারি, তাতে ওরা এদেরকে ডেকে করকে দেবে। কদিনের জন্য এরা পুরো সিধে হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, ওই কদিনের জন্যই, কারণ এরা তোর বিরুদ্ধে দল বেঁধেছে আর তুই একা। তাই সংগঠনের করকানির ব্যাপারটা একটু ধামাচাপা পড়লেই আবার যে কে সেই ওরা তোর পেছনেই লাগবে, বরং তখন আরই তোকে তিষ্ট হতে দেবে না। তাহলে উপায়? বিলকিস দিদি বোঝালে, উপায় একটাই, তোকে এদের মনটা জিততে হবে। দেখ বোন, ওই জলে নেমে কুমিরের সঙ্গে শত্রুতা করে লাভ নেই। এদের মধ্যেও অনেকে সংগঠনের সক্রিয় কর্মী, তাই বিপদে আপদে এরাই তোর পাশে এসে দাঁড়াবে। কাস্টমার রাত কাটিয়ে হকের টাকা মেরে দিয়ে কেটে পড়তে চাইলে এই দালালরাই তো তোর হয়ে লোডে টাকা আদায় করে ছাড়বে নাকি? আবার তোর কোনো মাসে বাড়ি ভাড়ার টাকা কম পড়লে এই বুড়ি বাড়িওলি তো তোকে ছাড় দেবে। তাই এদের চটিয়ে ঘাটিয়ে লাভ নেই, বরং এদের সঙ্গে মিশে যা। যে দেবতা যাতে তুষ্ট তাকে সেভাবে তুষ্ট কর।
দেখ বাপু, আমরা হলুম গিয়ে যৌনকর্মী, গতর খাটিয়ে খাই, তাই আমাদের ঘোমটা টেনে খ্যামটা নাচ নেচে লাভ নেই। যেখানে যেভাবে চললে সবাই তোর বসে আসে, সেখানে তেমন তেমন ভাবে চল। বুঝলুম আমার বিরুদ্ধে পলিটিক্স চলছে, আর আমাকেও এবার পলিটিক্স করেই সেটাকে বাগে আনতে হবে। সেদিন বিলকিস দিদির কাছ থেকে ফিরে এসে সারাদিন সারা রাত ধরে অনেক ভাবলুম আর গুটি সাজালুম। 7 দিন ধরে একটা কাস্টমার ধরতে বেরলুম না, বরং মন দিয়ে রূপটান করতে লাগলুম। পার্লারে কাজ করেছি, তাই জিনিসপত্র তো ছিলই। বারান্দায় বসে হাত পা ছড়িয়ে সবাইকে দেখিয়ে দেখিয়ে সেগুলো ব্যবহার করতুম। কখনো নিজের ফেসিয়াল, আইব্রো, কখনো পেডিকিওর, ম্যানিকিওর, কখনো বা হেয়ার প্যাক লাগিয়ে শীতের রোদে পিঠ দিয়ে বসতুম। এবার মেয়েরা নিজেরাই গায়ে পড়ে কথা বলা শুরু করলো। আমি এগুলো কি করে জানি, ওদের করিয়ে দেব কি না, কত পয়সা নেব, ইত্যাদি ইত্যাদি। আমি তো তকে তকেই ছিলুম, তাই ঝোপ বুঝে কোপ মেরে বলেছিলুম, ধুৎ, কিসের টাকা, তোমরা আমার বন্ধু, আমার প্রতিবেশী, একই ফিল্ডে কাজ করি আমরা, তোমাদের কাছ থেকে কখনো টাকা নিতে পারি? ও আমি তোমাদের এমনি করে দেবো। মেয়েরা তো দারুণ খুশি, রোজই সকাল দুপুরে এক একজন এসে নানান কিছু করিয়ে যায়। হঠাৎ একদিন দুপুরে বাড়িওয়ালি বুড়ি লাঠি হাতে ঠক ঠক করতে করতে এসে হাজির, বলে, ও নতুন মেয়ে, তুমি নাকি সবাইকে হেব্বি সাজাচ্ছ টাজাচ্ছ শুনলুম, তা আমার চুলটা কালার করে দিতে পারবে? এর জন্য কত টাকা নেবে গো? আমি তো এক বাক্যে রাজি, জানিয়ে দিলুম পয়সা নেব না। আর বুড়ির চুলে কালার করার আগে হেড ম্যাসাজ করতে করতেই মোক্ষম তীরটা ছুড়লুম। বললুম, কাস্টমার তো তেমন আসছে না, দেখছই তো মাসি, তাই এ মাসের ভাড়াটা গুনতে একটু দেরি হবে। হাতে জমানো তেমন টাকাও নেই যে তোমাকে দিতে পারবো। তার উপর মার ওষুধের টাকা, ও বাড়িতে খরচ খরচা সবই তো পাঠাতে হয়, তাই একটু সময় দিলে ভালো হয় আর কি। ম্যাসাজের আবেশে তখন বরফ গুলে জল। বুড়ি বলল, দাঁড়া বাপু দাঁড়া, এত সাজছিস গুজছিস, চকচকে মুখটাকে আরো চিকনাই করছিস, তোর কাস্টমার হবে না তাই কি আবার হয়? আমি ভজার সঙ্গে তোর আলাপ করিয়ে দিচ্ছি, ওকেই বল। ভজা হলো দালাল কমিটির নেতা, বুড়ির ডাকে বিকেলেই এসে হাজির। বুড়ি বলে দিল, ভজা, এর সঙ্গে বুঝে শুনে নে, হাই রেটেড কাস্টমারের সঙ্গে আলাপ করিয়ে দে দেখি, মেয়েটার টাকার খুব দরকার। তারপর ভজাই হাঁপাহাঁপি বখরাতে কাস্টমার পাঠাতো। ওর দৌলতে পার ডে তখন আমি এক রাতে 1000 থেকে 1500 টাকাও কামিয়েছি। আর এক ধরনের কাস্টমারের সাপ্লাই করতো ভজা। এই প্রতি মাসে কোনো এক উইকেন্ডেতে কোনো না কোনো পয়সাওয়ালা বাবুর সঙ্গে লং ড্রাইভের ট্রিপে গিয়ে বাইরের হোটেলে 2-3 দিন কাটিয়ে ফেলা, এতে অনেক টাকা কামাই হতো। 5, 6, 7, এমনকি তেমন তেমন পার্টি হলে 8000 টাকা অবধি। এই বাইরের ট্রিপের কোনো বখরা ভজা তখন আমার কাছ থেকে নেয়নি কোনো দিন। বদলে মাসে 2 গোটা রাত সে আমার ঘরে কাটিয়ে যেত। ওই 2 দিন আমার ঘরে কোনো কাস্টমার আসা মানা ছিল। মাসে 2 দিনের জন্য আমি ভজার কাছে বাধা হয়ে থাকতুম। হ্যাঁ, আজ হয়তো সোনাগাছির মালতীকে লোকে এক ডাকে চেনে, কিন্তু এই দিনটাতে পৌঁছানোর জন্য আমাকে অনেক যুদ্ধ করতে হয়েছে। লালবাতির দুনিয়ার আড়ালে কি অদ্ভুত জীবনযাপন এদের, তাই না? এখন নিশ্চয়ই মনে হচ্ছে যে সত্যি এ পেশা না থাকলে ভালো হতো, এই মেয়েগুলো বাঁচত, সমাজটাও সভ্য হতো। তাই কি সত্যি কি এই পেশা না থাকলে সমাজ সভ্য হতো? এ প্রশ্নের উত্তর পাবেন পরের পর্বে।